ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে শিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৪৯তম পর্ব, অর্থাৎ অর্ধশত হতে আর মাত্র একটি পর্ব বাকি রয়েছে। নিবেদিতার ভারত দর্শন আজ বিশ্বব্যাপী যে কবিরের দৌরাত্ম্য প্রায় ১.৫ বছর ব্যাপী বিশ্বের মানুষকে এক অজানার সন্ধানে নিয়ে চলেছে, আমরা কেউ জানি না। দিন দিন করোনার যে দ্বিতীয় প্রকোপ, সেটি ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। আমরা সত্যি খুবই উদ্বেগের মধ্যে রয়েছি। বিশ্ববাসী তথা এই মানব সভ্যতার ক্রমশ যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, সত্যি কি মানব সভ্যতা সংকটপূর্ণ অবস্থায়? মানব জাতি কি তার নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবে? এই যেন তারই পরীক্ষা চলছে। এমতো অবস্থায় নিবেদিতার ভারত দর্শনের ৪৯তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি, শ্রী গোপেন্দ্র চৌধুরী। নিবেদিতার বিভিন্ন দিককে আলোচনা করতে গিয়ে গত দিনে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, হ্যাভেল, অসিত হালদার এদের সকলকে নিয়ে নিবেদিতার দৃষ্টিতে ভারতীয় শিল্প আন্দোলনকে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার যে প্রয়াস শুরু করেছিলাম, সেটি ঠাকুরবাড়ি ব্রাহ্ম সমাজের একটি পীঠস্থান। রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিবার, তাদের পরিবারের একটি কৃতি সন্তান, তার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি নিবেদিতার সংস্পর্শে এসে ভারতবর্ষের ভারতীয়ত্বের জাদুকাঠিতে যেন তিনি ছোঁয়া পেয়ে ভারতবর্ষের শিল্পের আসল রূপটি খুঁজে পেয়েছিলেন। শুধু খুঁজে পাননি, বিশ্ববাসীকে সেই ভারতবর্ষের শিল্প কলায় সমৃদ্ধ করার প্রয়াসী হয়েছিলেন। তার সহযোগীদের মধ্যে নন্দলাল বসু অন্যতম। আজকে নন্দলাল বসুকে সামনে রেখে কিছুটা এগোবার চেষ্টা করব। ভারতবর্ষের যে শিল্প আন্দোলন, আমি এর আগের দিনে কিছুটা আলোচনার মধ্যে বলেছিলাম যে গ্রিক সভ্যতা এর আগে পর্যন্ত, নিবেদিতা ভারতবর্ষের ওই ফল্গু ধারাটিকে খুঁজে পাওয়ার আগে পর্যন্ত মানুষের ধারণা ছিল যে গ্রিক সভ্যতায় শিল্পের পীঠস্থান। অনেক অনেক বছর পূর্বে বোধহয় গ্রিকরাই শিল্পকে বিশ্বের মানদণ্ডে নিজেদেরকে অভিষিক্ত শুধু করেনি, বিশ্ববাসীকে তাদের অস্তিত্ব জানিয়েছিল এবং গ্রিক সভ্যতায় শিল্প আন্দোলনের প্রথম নিজ ধারাটিকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। কিন্তু নিবেদিতা ভারতবর্ষে আসার পরে স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসে তিনি ভারতবর্ষের শিল্পকে যেভাবে আবিষ্কার করলেন, তাতে গ্রিক সভ্যতা, গ্রিক শিল্প কলাবিদ্যা অনেক পিছনে চলে গেল। যেন যে কথায় আসছিলাম, আজ নন্দলাল বসুকে নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব বলেছিলাম। অবনীন্দ্রনাথ ঠাকুরের অনেকটাই আলোচনা হয়েছে এর আগের দিনে। এরা সমস্ত সমসাময়িক। আর নন্দলাল বসু বিশেষ করে ভারতবর্ষে তথা বাংলার তথা রামকৃষ্ণ মঠ মিশনের তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। স্বামীজির যে স্কেচটি তৈরি করা রয়েছে, যদি আমরা বেলুড় মঠে যাই, এটি নন্দলাল বসুর তৈরি শুনেছি। এবং ভারতবর্ষের তথা রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শিল্পকলার মধ্যে যে সমস্ত নিদর্শনগুলি আমরা খুঁজে পাই, সেগুলির মধ্যে নন্দলাল বসুর একটি অবদান রয়েছে। তাই নন্দলাল বসুকে একটি বিশেষভাবে আমরা আলোচনা করতে চাই। ঘনিষ্ঠ পারিবারিক জীবনে সনাতন হিন্দুত্বের সঙ্গে
নবতর ব্রাহ্মধর্মের সহাবস্থানজনিত সমস্যা, গুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের মতো নন্দলালের জীবনেও ছিল প্রায় একই রকম। আসলে নন্দলাল বসু ওই অবনীন্দ্রনাথ ঠাকুরের চরণতলে বসে তাকে গুরুর আসনে বসিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিল্পকলায় সমৃদ্ধ হয়েছিলেন। তিনি শুধু অবনীন্দ্রনাথ ঠাকুরের চরণতলে বসে শিক্ষা গ্রহণ করেননি, নিবেদিতার ভূমিকাও সেখানে একটু বিশেষভাবে প্রদর্শিত হয়েছে, সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার বংশ পরিচয় একটু জানা দরকার। 3 পুরুষ আগেও এদের পরিবারের হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত জেজুর গ্রামের বাসিন্দা ছিলেন। ওই গ্রামে সে বাড়িটি আজও বাসযোগ্য, অংশত অটুট রয়েছে। নন্দলালের প্রপিতামহ কৃষ্ণমোহন এবং মথুরামোহনের আমলেই এই 2 পরিবারের ফাটল ধরে। উপলক্ষ ছিল গ্রামের বাড়িতে বড়সড় ডাকাতি। কৃষ্ণমোহন গ্রাম ছাড়েন, পুত্র গোবিন্দকে সঙ্গে নিয়ে চলে আসেন হাওড়ার রাজগঞ্জ বাণীপুরে। সেখানে তাদের বৈষয়িক উন্নতি হয় যথেষ্ট। এদিকে মথুরামোহনের 2 পুত্র ব্রহ্মধর্ম অবলম্বন করায় 2 পরিবারের ফাটল বাড়ে। কারণ নন্দলালের পিতা পূর্ণচন্দ্র ছিল গোড়া বৈষ্ণব, কর্মসূত্রে তাকে অবশ্য দ্বারভাঙা মুঙ্গেরেই বেশি কাটাতে হয়। ফলে নন্দলাল বয়সপ্রাপ্ত হওয়ার পরই 2 পরিবারের ধর্মবিশ্বাসজনিত বিরাগ অনেকটাই কাটাতে পেরেছিলেন। এই কাজে সহায়তা করেছিল তার জ্যেষ্ঠ প্রপিতামহের পৌত্র দেবব্রত। 2 তরফেই কলকাতায় বাসস্থান ছিল হাতিবাগানের, ফলে যাতায়াতের বাধা নেই। দেবব্রত বসু সেই বাড়ি তৎকালীন বিপ্লবীদের আগ্রায় পরিণত করে দিয়েছিল। সিস্টার নিবেদিতাও সেই বাড়িতে অনেকবার গেছেন। ভাই নন্দলালকে অবশ্য বিপ্লবীদের কাজকর্ম থেকে সাগ্রহে দূরে সরিয়ে রেখেছিলেন ওই দেবব্রত। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশনে যোগ দেন। উদ্বোধন ও প্রবুদ্ধ ভারতের সম্পাদনার দায়িত্ব সামলান বিশেষ দক্ষতার সাথে। নাম হয় স্বামী প্রজ্ঞানন্দ। এই ইতিহাসটা অনেকের হয়তো অজানা রয়েছে। অর্থাৎ এই নন্দলাল বসু তার যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সাথে যুক্ত হওয়া এবং তার পারিবারিক একটি যোগসূত্র, সেটি কিন্তু এ থেকে প্রমাণ হচ্ছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের আত্মকথা শুনে ঘরোয়া ও জোড়াসাঁকোর ধারে বই দুটোতে রানীচন্দ্র নন্দলালের জন্য সে কাজটি করে দেন পঞ্চানন মণ্ডল। সেই গ্রন্থের ভূমিকায় নন্দলাল লিখেছেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার যোগাযোগ প্রায় ছেলেবেলা থেকে। মিশন আমার প্রভুর উপকার করেছেন। আমার ঐহিক ও পারত্বিক জীবন মিশনের মহারাজদের উপর উদার অনুকম্পায় পরিচালিত হয়ে চলেছে। আপদে বিপদে অদ্ভুত সেই আনুকূল্য নিরুদ্বেগ করেছে আমার মনকে। নন্দলাল বসুর জন্ম হয়েছিল 1882 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঠাকুর বেঁচে থাকতে থাকতে তার জন্ম। বিহারে শৈশবটা কেটেছে কিছুটা সেখানে, বাকিটা গ্রামের বাড়ি বাণীপুরে। সেখানেই ছবি আঁকা, মূর্তি গড়া শুরু হয়। বয়স তখন 8 কি 9। 15 বছর বয়সে স্কুল শিক্ষার প্রয়োজনে কলকাতায় তাদের বসবাস শুরু হয়। 1903 সালে যখন তার বিবাহ হয় তখন তিনি এফএ পড়ছেন। অল্পদিন পরে পড়া ছেড়ে দেবেন। কলকাতায় আগেই বলেছি তার তখন প্লেগ, মহামারী এইসবে মিশনের সেবা কাজ সবাই উদ্বুদ্ধ। অবনীন্দ্রনাথ ঠাকুরও কন্যা বিয়োগের ব্যথা ভুলতে সপরিবারে উঠে পড়ে সাহেবদের পাড়ায় উঠে গেছেন। সেখানে তার সঙ্গে আলাপ হয়েছে আর্ট স্কুলের অধ্যক্ষ হ্যাভেলের। সেই সময় নিবেদিতাও পরিচিত হয়েছিলেন ওই হ্যাভেলের সাথে। এই হ্যাভেল তারও একটি ভূমিকা ভারতবর্ষের শিল্প আন্দোলনে নিবেদিতার কাছ থেকে পাওয়া, সেটি তিনি পরবর্তীকালে তার বিভিন্ন লেখার মধ্যেও স্বীকার করেছেন। সেগুলি আমরা যাচ্ছি না। এখন নন্দলাল বোসকে নিয়ে যেহেতু আমরা রয়েছি, তার সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। 1902 সালের 28 ফেব্রুয়ারি আমরা দেখব জোসেফ ম্যাকলাউডকে লেখা একটি চিঠিতে জানা যায় সেই প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে তিনি লিখছেন, মিস হে আমাকে এখানকার আর্ট স্কুলের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে নিয়ে গেলেন। সেটা সকল ব্যাপার বুঝে
এবং সকলকে তার সাফল্যের সামনে দাঁড় করাতে ওই অধ্যক্ষ হ্যাভেল তার শিল্প চিন্তা ভাবনাটিকে উজাড় করে দিয়েছিলেন এই নন্দলাল বসুর সামনে। তিনি পরবর্তীকালে সেই শিল্প সাধনায় উদ্বুদ্ধ হয়েছিলেন বিশেষভাবে। সেটি নিবেদিতা যদি সঙ্গে না নিয়ে যেতেন সেটি বোধহয় ওই পর্যায়ে পৌঁছতো না। অধ্যক্ষ ভারতীয় শিল্প সম্পর্কে অসাধারণ তার সঠিক ধারণা সম্পন্ন। স্কুলগুলো মন্দ ছাড়া ভালো কিছু করে না, সরকার পুরো অন্ধ, ইত্যাদি ইত্যাদি। উনি বলতেন কাউকে রেখা টানতে বা রং চড়াতে শেখাতে পারি, কিন্তু তাকে শিল্পী তৈরি করতে পারে না কিংবা জিনিয়াস বানাতে। শুনেই মনে মনে হেসে উঠলাম, অবোধ, ও কাজ আমি পারি। প্রয়াত ও সর্বজন শ্রদ্ধেয় গবেষক শঙ্করী প্রসাদ বসু পরবর্তীকালে ওই পত্রের অনুবাদ করেছেন। সেখানে তিনি উল্লেখ করছেন, আচ্ছা ওরা ওই সব ব্যাপারটি দেখছে না কেন? দেশের প্রতি ভালোবাসা, দেশবাসীর প্রতি ভালোবাসা, কুলগৌরব, ভবিষ্যৎ সম্পর্কে আশা, বিশ্বাস, ভারতের জন্য অদম্য ভাবাবেগ, এই সকলের দ্বারাই তো শিল্প, বিজ্ঞান, ধর্ম এবং প্রাণশক্তির এমন বন্যাতরঙ্গ জেগে উঠবে যেখানে কোনো মানুষের পক্ষে তাকে পিছু ফেরানো সম্ভব হবে না। বুদ্ধ মানুষের বদলে বীর, নকল বিশেষ বদলে মৌলিক প্রতিভা, এই সকল দিয়ে তো মানুষকে চেনা যায় না। এই সকল সৃষ্টি করা যায়, সেটা করতেই হবে। অন্তত দুটো বিষয় এই চিঠি থেকে পরিষ্কার হয়। প্রথমত, দেশপ্রেম যে সেই সময়ের মৌলিক শিল্পকলার ভিত্তিস্বরূপ হবে একথা 1902 সালের আগেই পরিষ্কার হয়ে যায় সিস্টারের ক্ষেত্রে। অবনীন্দ্রনাথের তুলিতে তার সার্থক প্রকাশ ভারত মাতা ছবিতে, যা রচনাকাল এই পত্র লেখনের বছর তিনেক পরে, অর্থাৎ 1905-06 সালে। ইতিমধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর ও হ্যাভেল নিবেদিতার মাধ্যমে শিল্পকলার যে ভাবধারা পেয়েছিলেন তার প্রশংসা উল্লেখ পাওয়া যায় নন্দলালের জবানিতে। বরেন্দ্রনাথ নিয়োগীকে লেখা একটি চিঠিতে শঙ্করী প্রসাদ বসু সেটি সুন্দরভাবে তুলে দিয়েছেন। এই চিঠিটি 25শে আগস্ট 1958 সালে লেখা। নন্দলালবাবু সেই চিঠিতে বলছেন, হ্যাঁ, সিস্টার হ্যাভেল সাহেবকে শিল্প বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। মনে হয় অ্যাস্থেটিক্স ও ফিলসফি অফ আর্ট বিষয়ে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি উনি তাকে বুঝিয়েছিলেন। কারণ হ্যাভেল সাহেব ভারতীয় শিল্পের গুরু রহস্য অন্তরের কথা জানবার জন্য এ সময় খুব ব্যগ্র ছিলেন। হ্যাভেলের লেখা ভারতীয় শিল্পের উপর বইগুলি পড়লে তা বেশ সুন্দরভাবে বোঝা যায়। হ্যাভেল সাহেব সিস্টারের নাম কোথাও উল্লেখ করেছেন কিনা জানি না, কিন্তু তিনি ইন্ডিয়ান আর্টের উপর বইগুলি লেখার সময় ভারতীয় মনীষীদের সঙ্গে সবসময় আলোচনা করতেন। প্রিয় জোকে, অর্থাৎ ওই ম্যাকলাউডকে লেখা সিস্টারের একটা চিঠিতে ও নন্দলালের ওই একই চিঠি একত্রে পড়লে অবশ্যই বোঝা যাবে ভারতীয় শিল্পকলার মর্মকথা বোঝার চোখ নিবেদিতার সঙ্গে প্রথম সাক্ষাৎকারে, অর্থাৎ 1902 সালেই কিন্তু হ্যাভেল এর মধ্যে তৈরি হয়ে গেছিল। এই জন্য তিনি বছর চারেক সময় পান সিস্টারের ঘনিষ্ঠ সূত্রে আবদ্ধ হওয়ার জন্য। আরও মনে রাখা দরকার যে হ্যাভেলকে নন্দলাল আর্ট স্কুলের অধ্যক্ষ পদে পেয়েছিলেন। হ্যাভেলকে নন্দলাল আর্ট স্কুলের অধ্যক্ষ হিসেবে পেয়েছিলেন মাত্র বছরখানে। তখন তিনি নতুন ছাত্র হলেও প্রাপ্তবয়স্ক, অর্থাৎ যা দেখেছেন বা শুনেছেন, কথোপকথন ইত্যাদি তা বুঝে নিতে অসুবিধা হয়নি তার। ওই চিঠিতে নন্দলাল আরও লিখছেন, সিস্টারের সঙ্গে হ্যাভেল, অবনীবাবু, ওকাকুরা ও জগদীশ বসু প্রভৃতি শিল্প বিষয়ে আলোচনা হলো এবং হওয়ার সাথে সাথে সকলেই সিস্টারের আইডিয়া দ্বারা অনুপ্রাণিত হয়ে যান এবং তারা সকলেই তার বই পড়লেই বোঝা যেত যে এটি কোথা থেকে পাওয়া গেছে। নন্দলাল স্বয়ং কতটা প্রভাবিত ছিলেন বা তার চোখে সিস্টার কী রূপ প্রকাশিত হয়েছিল সেই বিষয়ে আলোচনা করলে দেখব নন্দলালের পিতা পূর্ণচন্দ্র ছিলেন ইঞ্জিনিয়ার, বিদ্যায় পারদর্শী, নব নব নকশা নির্মাণে ছিল তার বিশেষ আগ্রহ ও তদানুযায়ী তিনি সাফল্যও পেয়েছেন। পিতার এই ধারা পুত্রের মধ্যেও ভর্তি ছিল। আসলে বাবার কাছ থেকে তার শিল্পকলার শিক্ষা এবং আবেগ তিনি খুঁজে পেয়েছিলেন। স্কুল কলেজের লেখাপড়ায় নন্দলালের অনাগ্রহ যখন প্রায় চরমে পৌঁছে গেছে, তখন সেই সময় চিত্রকলার আকর্ষণে তাকে অনেকটাই
বহুমুখী প্রতিভার মুখোমুখি দাঁড় করায়। প্রবাসী পত্রিকায় রবি বর্মার একটি ছবি ছাপা হয়, তাই দেখে নিজে নিজেই আঁকলেন মহাশ্বেতা 1904 সালে। এই জন্য তাকে কাদম্বিনীর পাঠ দেন দাদা দেবব্রত বসু। একদিকে পাড়ার ছেলে সত্যেন বটব্যাল তখন আর্ট স্কুলের এনগ্রেভিং ক্লাসে পাঠ নিচ্ছেন নিয়মিত। তারই সহায়তায় একদিন সাহস করে উপস্থিত হলেন সহাধ্যক্ষ অবনীন্দ্রনাথ ঠাকুরের সামনে। তখন অবনীন্দ্রনাথ ঠাকুর নিজস্ব ধারায় শিল্প শিক্ষণ শুরু করেনি আর্ট স্কুলে। নন্দলালই হলেন তার প্রথম ছাত্র। আত্মজীবনীতে তথ্য অনুযায়ী বেশ ভালো রকমের পরীক্ষা নিতে হয়েছিল তাকে ভর্তির জন্য ছাড়পত্র পেতে। এতে করে বিড়ে কষে দেখে পরে অবনীন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি শিখবে তুমি? নন্দলাল বললেন, আপনার কাছে এসেছি, যা শেখাবেন তাই শিখব। ভর্তি হওয়ার বছর খানেকের মধ্যেই মাথায় রোগে হ্যাভেলকে স্বদেশে ফিরে যেতে হয়। অর্থাৎ হ্যাভেল দেশে ফিরে যাওয়ার পরে অধ্যক্ষ পদে অবনীন্দ্রনাথ ঠাকুর আসলেন। ওই অবনীন্দ্রনাথ ঠাকুর শেষে তারপরে এসেছিলেন পার্সি ব্রাউন বলে। কিঞ্চিত মতানৈক্যের কারণে অবনীন্দ্রনাথ ঠাকুর স্কুলের পথ ছেড়ে দেন। শুরু হয় সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে চিত্র শিক্ষায়ন। নন্দলাল সেখানে যোগ দেন, আর্ট স্কুল ছেড়ে দেন। ইতিমধ্যে অবশ্য ঘটে গেল আর একটা উল্লেখযোগ্য ঘটনা, যার তাৎপর্য হলো সুদূর প্রসারী এবং সেখানে সিস্টারের ভূমিকা ছিল মুখ্যত অবাঞ্ছনীয়। দেবব্রত বসু পরবর্তীকালে যিনি প্রজ্ঞানন্দ হয়েছিলেন, যার কথা বলছিলাম, যার সঙ্গে বিশেষ সিদ্ধতা ছিল ব্রহ্মচারী গণেন্দ্রনাথ অর্থাৎ গণেন মহারাজের, সেই সূত্রেই গণেন্দ্র ব্রহ্মচারী নন্দলালেরও মুখ চেনা হয়ে যায়। সম্ভবত দাদাকে হাতিবাগানের বাড়িতেই মাঝে মধ্যে দেখতে যেতেন বা আলাপচারিতায় জমে যেত। গণেন্দ্রনাথ তখন ছিলেন সীমা সারদা দেবীর সেবক, থাকতেনও বাগবাজারের মায়ের বাড়িতে। অতএব তিনি সিস্টারেরও খুব পরিচিত বৃত্তে আবদ্ধ ছিলেন। তার সঙ্গেই সিস্টার একবার মিউজিয়াম দেখতে গিয়েছিলেন এবং সেখানে সেদিন আর্ট স্কুলেও দেখা হয়ে গেল ঘুরে। নন্দলালের সঙ্গে সিস্টারের সেদিন প্রথম সাক্ষাৎ। নন্দলাল তখন প্রথম থেকেই দ্বিতীয় বর্ষে উঠেছে, তবে তার চিত্ররচনা ইতিমধ্যে রসিক চক্ষুর সমর্থন পাচ্ছে। তারই প্রমাণ কিন্তু ওই সাক্ষাৎ। সেদিন নিজের আঁকা দুটি ছবি সিস্টারকে দেখিয়েছিলেন নন্দলাল। একটি হচ্ছে কালী আর একটা হচ্ছে সত্যভামার মান। ছবির বিষয় বর্ণনায় সিস্টার বিশেষত কালী প্রসঙ্গে তাকে নানা উপদেশ দেন। বলেন, কালী তো নিরাবরণ, তার অঙ্গে এত বস্ত্রের বাহুল্য কেন? নিবেদিতা ভারতবর্ষকে কিভাবে চিনেছে দেখুন। তার ছাত্র বা তার শিক্ষাপ্রাপ্ত একজন বাঙালি ভারতীয় যুবক, তিনি জানেন না নিবেদিতার এই কালী সম্পর্কে ধারণাটি কতখানি গভীর। কালীকে সবসময় আমরা উলঙ্গ দেখি, তার বস্ত্র খুব থাকে না। সেটি ভারতবর্ষের চিরাচরিত একটি পৌরাণিক দৃষ্টিকোণ রয়েছে, সেদিকে যাচ্ছি না। কিন্তু এই যে ছবিটি নন্দলাল এঁকেছেন, সেখানে কিন্তু তাতে বেশভূষায় বেশি ভূষিত করা হয়েছে। নিবেদিতা সেটি সহ্য হচ্ছে না। নিবেদিতা বলছেন যে মা কালীকে আমরা নিরাবরণ দেখতেই অভ্যস্ত। তিনি আরও বললেন, স্বামীজি রচিত চিত্রে পড়ে নিতে, তাতে তার যা বর্ণনা রয়েছে সেটিকে সামনে রেখে ছবি আঁকলে বোধহয় ভালো হয়। সেই প্রসঙ্গে নন্দলালের ডায়েরি থেকে পাওয়া যায় একটি তথ্য। সেই ডায়েরি থেকে জানা যায় 1906 থেকে 1907 মধ্যে আঁকা ছবি তালিকায় দশরথ বিলাপ নামে একটি ছবি ছিল। সম্ভবত এই ছবিটি মৃত্যুসজ্জায় দশরথ নামে ছাপা হয়েছে নিবেদিতার লোকমাতা গ্রন্থের 4th খণ্ডে। তার দাম উল্লেখিত হয়েছে 75 টাকা এবং বলা হয়েছে সিস্টার নিয়েছিলেন। মঠে আছে সেই ছবিটি। মঠ বলতে অবশ্যই বেলুড় মঠে, এবং সেখানে হয়তো তার খোঁজ পাওয়া যেতেও পারে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, আর্ট স্কুলে ভর্তি হওয়ার বছর খানেকের মধ্যেই নন্দলালের ছবি সংগ্রহযোগ্য এবং শিল্প নৈপুণ্যের বিচারে উৎকৃষ্ট মনে হয়েছে আমাদের সিস্টারের। একই সঙ্গে ওই ডায়েরিতে দেখা যায় আরও একটি ছবির কথা, কৈকেয়ী ও মন্থরা। স্বীয় আত্মজীবনীতে নন্দলাল তার গুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গে লিখেছেন,
এই ছবিতে তিনি কেবল কইকেই এঁকেছিলেন, পেছনে মন্থরা এঁকে দেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর। তাদের বাড়ির বুড়ি দাসী টাইপের একটা অবলম্বনকে দেখে সেটি এঁকেছিলেন। এই ছবিও সিস্টারের আলোচনায় উঠে এসেছিল। উৎকর্ষের গুণে এবং যতদূর মনে পড়ে সিস্টারের চোখে মন্থরার অঙ্কন তেমন ভালো লাগেনি। তিনি তো অবশ্যই জানতেন না এই ছবিতে কে কোন অংশটুকু আঁকার কৃতিত্বের অধিকারী। বোসপার্লেনের বাড়িতে নন্দলাল প্রায় যেতেন নিবেদিতা সিস্টারের সঙ্গে দেখা করতে এবং যেই ছবি আঁকতেন তাকে সেটি দেখাতে। ছবি সংক্রান্ত সিস্টারের মন্তব্যে ঋদ্ধ হতেন নন্দলাল। তার শিল্পী জীবন গড়ে ওঠার স্বার্থে এবং শিল্পী জীবন গড়ে ওঠার পথে সিস্টারের অবদান ছিল যথেষ্টই। এই প্রত্যক্ষ প্রভাব ছাড়াও ছিল নন্দলালের জীবনে সিস্টারের অপ্রত্যক্ষ প্রভাব। যেমন প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হয়েছে তাদের শিল্প নিয়ে নানা আলোচনা, নানা সমালোচনা। ক্ষিতিমোহন সেনকে উদ্ধৃত করে প্রবাসিকা মুক্তিপ্রাণী তার বইতে একটি সুন্দর তথ্য দিয়েছেন। সেখানে তিনি লিখছেন, ঠিক সাল আমার মনে নাই, বোধহয় 1906 সাল হতে পারে। ভগিনী নিবেদিতা কিছুদিন কাশী তিল ভাণ্ডারেশ্বরে একটি বাড়িতে বাস করছেন। তিনি একদিন রামানন্দ বাবুর প্রবাসীতে যা যা লেখা হয় তার সম্বন্ধে ভীষণ প্রশংসা করছেন। ভগিনী নিবেদিতা কেমন করে প্রবাসী প্রশংসা করলেন তিনি ভাবছেন, কারণ প্রবাসী তো বাংলা কাগজ। তবু দেখলাম প্রবাসীর সব মতামত, সব খবরাখবর নিয়ে তিনি রাখছেন এবং রামানন্দবাবুর মহত্ব সম্পর্কে তিনি বেশ সচেতন ছিলেন। প্রবাসী পত্রিকায় ছাপানো রবি বর্মার ছবি দেখে তাই এঁকে নন্দলাল হাত পাকিয়েছিলেন। 1904 সালে নাগাদ আর্ট স্কুলে ভর্তি হওয়ার আগেই সিস্টার কিন্তু রামানন্দবাবুকে অনেক তর্ক আলোচনা ইত্যাদি সাহায্যে ছবির তালিকা নির্বাচনের আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন। যে কাজ করেছিলেন হ্যাভেল আর্ট স্কুলের সংগ্রহশালায় প্রদর্শিত নির্বাচনে, ওই বিদেশি ছবি সরিয়ে স্বদেশি শিল্পকলার নমুনা সংগ্রহ ইত্যাদি, সেই কাজ প্রবাসীতে সাঙ্গ হলো 1908 থেকে 9 সাল পর্যন্ত। ওই বছর থেকেই কিন্তু প্রবাসী পত্রিকায় ছবি ছাপানোর মোড় ঘুরে যায়। ওই বছর তালিকায় একরকম ছিল আর্ট স্কুলের ভারতীয় পদ্ধতি শিক্ষক লালা ঈশ্বরী প্রসাদের ছবি অন্তঃপুরিকা। নন্দলালের সহপাঠী ছিলেন সুরেন গাঙ্গুলি। কারাগারে শিশুকৃষ্ণ, ভোজরাজা ও পুত্তলিকা মহাভারত লেখেন এবং লক্ষণ সেনের পালিয়ে যাওয়া, সেই সঙ্গে জাপানি শিল্পী জোসিফ কাতসুরার বুদ্ধদেবের সংসার ত্যাগ এবং সেই সঙ্গে নন্দলালের দুটি ছাপা হয় ছবি, একটি সতী আর একটি গান্ধারী। নন্দলালের সতী ছবিটি আলোচনা আমাদের আরও বেশি করে করার প্রয়োজন আমার মনে হয়। এখানে ছাত্র অবস্থায় আঁকা তার কাজের মুদ্রণ এবং প্রকাশনের মাধ্যমে কতটা সাহায্য নন্দলাল পেলেন, এরপর রামানন্দবাবু মডার্ন রিভিউ পত্রিকায় বের করে তার জন্মলগ্ন থেকে সিস্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। এই পত্রিকায় প্রথম প্রকাশ 1907 সাল থেকে 1911 সাল পর্যন্ত নিবেদিতাই ছিলেন অন্যতম প্রধান লেখিকা। তার দেহত্যাগের পরেই কয়েক মাস পরে স্টার পিকচার প্রবন্ধের ধারাবাহিকতা। ছাত্র অবস্থা থেকেই নন্দলাল সিস্টারের বিদগ্ধ আলোচনায় সমৃদ্ধ। এই পত্রিকা থেকে বিশেষ শিক্ষা ও গুণীজন সহায়তা পেতে থাকেন। সেই সঙ্গে বোসপার্লেনের বাড়িতে গিয়ে ছবি দেখানো এবং তৎসংশ্লিষ্ট আলোচনায় যুক্ত হওয়া। নন্দলালের শিল্পী জীবনে এর চেয়ে বড় প্রভাব পড়ে তার অজন্তা গমনে। অজন্তা তাকে একরকম জোর করেই পাঠিয়েছিলেন সিস্টার নিজে। পরাধীন ভারতবর্ষের তখনও বিলেতি শিক্ষা ও সংস্কৃতির আধিপত্য সম্পূর্ণ অটুট রয়েছে। স্বদেশজাত শিল্পকলার চর্চা লক্ষণীয় এবং সেরকমভাবে অনুপস্থিত ছিল। অজন্তা গুহায় শিল্প ঐশ্বর্য তখনও কিন্তু সভ্য সমাজে প্রায় অজানাই ছিল। 1819 সালে এক ইংরেজ সিভিলিয়ানের বাঘ শিকারের পথভ্রষ্ট হওয়ার সুবাদে তার পুনরাবিষ্কার। সেই অত্যাশ্চর্য ছবির কপি করার প্রথম দায়িত্ব পান মেজর রবার্ট গিল। সময় লাগে 2 দশক, কিন্তু তা করার সব কপি আগুনে
ভস্মীভূত হয়ে যায় 1860 সালে। এরপর কপি করার দ্বিতীয় অভিযান চলে বম্বে আর্ট স্কুলের অধ্যক্ষ গিরিথ সাহেবের নেতৃত্বে পরবর্তীকালে, এবং 1 দশক পরে তার করা কপি ও মুদ্রিত পুস্তকে সেই প্রতিষ্ঠিত যে প্রতিলিপি যথেষ্ট দুর্বল হলেও সারা জাগায়। তারই ফলশ্রুতিতে এক প্রতিষ্ঠিত মহিলা শিল্পী হেরিংহাম নির্বাচিত হন আবার ভালো করে অজন্তার গুহাচিত্র কপি করার কাজে। এই মহিলা শিল্পী ছিলেন লন্ডনের নিবেদিতার বন্ধু স্থানীয়া। তার স্বামীর বন্ধু ছিলেন হ্যাভেল, তখন তিনি লন্ডনে থাকতেন। আবার হেরিংহাম দম্পতি ঘনিষ্ঠতা ছিল জগদীশচন্দ্র বসু এবং অবলা বসুর সঙ্গেও। অতএব অজন্তা গুহাচিত্রের বিশেষ ঐশ্বর্য এবং হেরিংহামের অজন্তা অভিযানের খবর নিবেদিতার কানে সহজে পৌঁছাত। সম্ভবত হেরিংটন সাহেব ওই হেরিংহাম তখন তাকে পত্র মারফত সাহায্যকারী হিসেবেও চেয়েছিলেন। নিবেদিতা জানতেন এ এক বিশেষ সুযোগ। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার ছোট ভাই গণেন্দ্রনাথকে অনুরোধ করেন নন্দলালকে এই কাজে পাঠানোর জন্য। ইতিমধ্যে খবর এলো যে হেরিংহামেরও সাহায্যকারী রূপে এক ইংরেজ ও 2 ভারতীয় শিল্পী পেয়ে গেছেন। কলকাতার ছাত্র শিল্পীর প্রয়োজন নেই। নিবেদিতাও ছাড়লেন না। হেরিংহামকে তিনি রাজি করালেন আরও 2 জন ছাত্র নিতে। অবনীন্দ্রনাথকে সম্মত করালেন নন্দলাল ও অসিত হালদার, তাদের 2 জনকে ওইখানে পাঠাবার জন্য। সমস্ত থাকা খাওয়ার খরচ মেটাতে এক সর্বোপরি অনিচ্ছুক নন্দলালদের বাড়ি থেকে সেভাবে না করলেও নন্দলালকে রাজি করালেন তার হাত ছড়া যাতে না হয়। নিবেদিতা সমস্ত খরচার দায়িত্ব নেন। নন্দলালরা তখন জানতেন না কি ঐশ্বর্য তাদের জন্য অপেক্ষা করে আছে ওই গুহা ভাণ্ডারে। সিস্টার অবশ্যই জানতেন, তাই তিনি কাউকে জানাতে না দিয়ে, কাউকে না জানিয়ে ওদেরকে পাঠালেন ভারতীয় শিল্পের ঐতিহ্যের বিকাশ তাদের দ্বারাই ঘটুক এবং তার দ্বারাই বিশ্বে সেটি প্রচারিত হোক। সিস্টার অবশ্যই জানতেন তা, এবং কতকটা উপকৃত ভারতীয় শিল্পের জন্য নবজাগরণ এই পাঠ নেয়ার ফলে এই সূত্রে আমার মনে হয় মিসেস ম্যাকলাউডকে নিবেদিতার একটি চিঠি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার কথা আগেই উল্লেখিত হয়েছে এই প্রসঙ্গে। সেখানে নিবেদিতাও লিখছেন যে কাউকে শিল্পী বানানোর তিনি সক্ষম যদি সে রেখা টানতে বা রং লাগাতে জানে। নন্দলালকে নিয়ে এই কাজটির সাঙ্গ হলে অজন্তাতে নিবেদিতা তার সমস্ত শিক্ষা দীক্ষা নন্দলালের পেছনে তিনি উজাড় করে দিয়েছিলেন তাকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে। নন্দলাল পরবর্তীকালে স্বীকার করেছেন, আমি যদি শিল্পী হই, এই শিল্পী ভাবনায় তার যে পেছন থেকে শিল্প তার কাছে সংযুক্ত হয় এবং যে শিল্প ভাবনাটি তিনি সন্ধান পেয়ে ভারতীয় শিল্প নতুন সংযোজন শুরু করেছিলেন, সেটির পেছনে ভগিনী নিবেদিতার অবদান অবশ্যই তাৎপর্যপূর্ণ। নন্দলাল বসু অকপটে স্বীকার করেছেন, যদি নিবেদিতা না আসতেন, যদি সিস্টার না থাকতেন, ভারতবর্ষের শিল্পকলায় তার ওইভাবে অনুপ্রবেশ এবং শিল্পকলায় নিজেকে নিয়োজিত করা, আত্মনিয়োগ করা, সেটি সম্ভব হতো না। পুরোপুরি উজাড় করে দেওয়ার শিক্ষা নিবেদিতা তাকে দিয়েছিলেন। এটি অকপটে নন্দলাল বসু তার নিজের রচনাতে স্বীকার করেছেন। আজ নিবেদিতার ভারতবর্ষের শিল্প আন্দোলনে অবনীন্দ্রনাথ ঠাকুরের পরেই নন্দলাল বসু এবং অসিত হালদারকে নিয়ে যেসব আলোচনাগুলি করলাম, নন্দলাল বসু সম্পর্কে আরও কিছুটা রয়ে গেল, হয়তো এর পরের দিনে আপনাদের এই শিল্প আন্দোলনের শেষ পর্বটি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। এই কোভিড পরিস্থিতিতে নিজেদের অবশ্যই সাবধানে দূরত্ব মেনটেন করে এবং সাবধানতা অবলম্বন করে নিজেদিকে এই মনুষ্য সমাজকে টিকিয়ে রাখতে নিজেরা নিজেদের মতো করে এই পৃথিবীতে বসবাসকারী রূপে নিজেদিকে সতর্কতার পরিচয় দিন। এই কটি কথা বলে
সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। নিবেদিতার ভারত দর্শনের 49তম পর্ব। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় আবিরাবি।